নমস্কার। শুরু করছি আজকে বিমল করের লেখা অসময় উপন্যাসের তৃতীয় পর্ব। আজকে শুরু করব অবিন। মানুষের দাঁত ওঠার দুটো পর্ব থাকে। আমি বলি প্রথমটা অযোধ্যাকাণ্ড, পরেরটা অরণ্যকাণ্ড। রামায়ণের অযোধ্যার সঙ্গে এর তফাৎ রয়েছে যে সেটা বোঝাই যায়। আমাদের দেহখানি যিনি গড়েছিলেন তার একেবারে মুদির দোকানের হিসেব, পাই পয়সা ভুল হবার উপায় নেই। অমন হিসেবি ভদ্রলোকের এত বড় ভুলটা হলো কেন? আমার তো কোনো কালেই মনে হয়নি এটা ভুলের ব্যাপার। পায়ের রক্ত মাথায় উঠে আসার সময় মাধ্যাকর্ষণের তত্ত্বটা যাকে মাথায় রাখতে হয়েছে তিনি অনর্থক আমাদের মাড়িতে দুবার দাঁত গজাবার ঝঞ্ঝাটটা বাঁধিয়ে রাখবেন এমন তো মনে হয় না। যে চোখ নিয়ে জন্মাই সে দুটো খসে গিয়ে আবার আমাদের চোখ গজায় না। যে নাক দিয়ে প্রথম বাতাসটা নিয়ে এই জগতের সেটা আজন্মকাল বহাল থাকে। এই সংসারে জন্মে যে ধাক্কাটা খেয়ে হৃৎপিণ্ড চলতে শুরু করলো সেটা যখন থামল আমিও থামলুম। যা নিয়ে এই জগতে আসা যদি তার কোনোটাই আর অদল বদলের দরকার না থাকে, স্বাভাবিক বৃদ্ধি ছাড়া তার রূপান্তর না হয়, তবে এই ৩০-৩২টা দাঁত নিয়ে এত মাথা ব্যথা কেন? আমার এক বন্ধু যে রোজ গন্ডা দুয়েক দাঁত তুলে তুলে বিখ্যাত হয়ে গেছে, সে বলেছিল, ওহে অবিনবাবু, দাঁত নিয়ে কেউ জন্মায় না, ওটা পরে গজায়। জবাবে আমি বলেছিলাম, তুমি শুধুই ডেন্টাল, একেবারেই মেন্টাল নও। মায়ের পেট থেকে পড়েই কারোর চোখ ফোটে না, হাত পা খেলাতেও 2 দিন সবুর করতে হয়। তোমার যুক্তি কোনো যুক্তিই নয়। আমার মনে হয় না মানুষের শরীরেও ওই হতভাগ্যরা পরে এসেছে বলে তাদের উঠতে সময় দিয়ে আবার ফেলে দিতে হবে, নতুন করে এক দলকে ডাকতে হবে। আমার বন্ধুদের আমি দাঁত ওঠার এই দুটো পর্বের তাৎপর্যটা বোঝাবার চেষ্টা করেছি, কিছুতেই কেউ বুঝল না। তাদের 1000 বার করে বলেছি, তোমাদের ভগবানের মোটেই ইচ্ছে নয় তোমরা দুধ ভাত, শাক সবজি, মাছের ঝোল খেয়ে চিরকাল বেঁচে থাকো। পরের দাঁতগুলো তাই হাড় চিবোবার জন্য গজিয়ে ওঠা। মানুষ মানুষ করে তোমরা যতই লাফাও, তুমি জীব, তোমার পশুত্ব কে খণ্ডাবে? তোমার মধ্যে হিংস্রতা থাক, এটা তোমাদের বিধাতার অভিপ্রায়। সুহাস দম ফাটিয়ে হাসে আর বলে, তাহলে অবিন, তুমি এখন অরণ্যকাণ্ড নিয়ে আছো? আমি বলি, আমি একলা কেন, আমি তুমি আমরা সকলেই। আমার বন্ধুরা বরাবরই ধরে নেয় আমি যা বলি সেটা আমার মুখের কথা, তার বাহার আছে, বাস্তবতা নেই। সুহাস আমায় খোঁচা মেরে বলে, দেখো অবিন, তোমার কথাবার্তা শুনে আমার মাঝে মাঝে মনে হয় এই যে কথাগুলো তুমি বলো, শুনলে মনে হয় তুমি যেন ফ্রেমে বাঁধিয়ে বলছো। কথা বাঁধাবার দোকান থাকলে ভাই সত্যি বলছি, তোমায় বলতুম দোকানে যাও, 2 দিনে তোমার কপাল ফিরে যাবে। কথাটা ঠিক নয়। সুহাসরা যতই ঠাট্টা করুক, আমি এখনো পর্যন্ত না বাঁধিয়েছি দাঁত, না বাঁধিয়েছি কথা। দুটোই আমার মোটামুটি সোজা, আর দুটোই বেশ পরিষ্কার। সুহাসদের আমি বলেছি, তোমরা কি ভাবো আমি ঝুঠার কারবার করছি? তা যদি করতাম তবে দেখতে আমার দোকানের নাম হতো অবিন জুয়েলার্স। জুয়েলার্স? জুয়েলার্স কেন? ঝুটা বেচতে সুবিধা হতো। তোমরা হলে সেই মনুষ্য সমাজের বংশধর যাদের কাছে ঝুটো চলে, 5 শিকের কাঁচ 500 টাকায় বেচে দেওয়া যায়। যে বেচে সে আবার ধরাও পড়ে কদাচিৎ। মানুষের স্বভাব হলো সে যতটা মিথ্যে শেখে সত্যটা তত শেখে না। আমি আমার বন্ধুদের আর শেখাতে যাই না, ওরা শিখবে না। ওদের মাথায় 15 আনা মিথ্যে রয়েছে, যেটা ওরা অভ্যাস করে ফেলেছে।
সেদিন মোহিনীকে বললাম, আমি সুহাসের সঙ্গে কলকাতায় ফিরে না গিয়ে আপনাকে মুশকিলেই ফেলেছি। মোহিনী বিব্রত বোধ করে মাথা নেড়ে বললেন, না না, তা কেন হবে? আমি স্পষ্ট বুঝতে পারলাম উনি আসল ফেলে ঝুঁটো তুলছেন। তুলে এমন ভাব করলেন যেন তিনি আসলটাই তুলেছেন। আমি বললাম, দেখুন, আমি অকপটেই বলছি, কলকাতায় ফিরে যাবার মতন শরীর আমার পটু ছিল, কিন্তু মনটা ছিল না। কয়েকদিন আমি নিস্তার পাবার জন্য থেকেই গেলাম। মোহিনী ভাবলেন আমি বুঝি ভদ্রলোকের মতন একটা কৈফিয়ত খাড়া করছি। উনি বললেন, সেই তো ভালোই হলো। ভালো যে হয়নি তা তো আমি বুঝতেই পারছি। সুহাস চলে যাবার পর 2 দিন কেটে গেছে, আজ 3য় দিন। আমি হয়তো কাল কিংবা পরশু সকালে কলকাতায় ফিরে যাব। মোহিনী আমার সঙ্গে এই 2-3 দিন সুহাস চলে যাবার পর থেকে সাক্ষাৎ যোগাযোগ বড় একটা রাখেননি। আমি তার মনের ভয়টা অনুমান করতে পারি। তার ধারণা হয়েছে আমি অবিন মানুষটি বর্বর, আমার হিতাহিত জ্ঞান নেই। আমি যে দস্যু নই, লুট করা আমার পেশা নয়, এটা মোহিনীকে জানাবার জন্যে আমার ব্যাকুলতাও বিশেষ নেই। আমি শুধু সকৌতুকে দেখছি উনি যেন লুট হয়ে যাবার ভয়ে অষ্টপ্রহর নিজের সিন্দুক সামলাচ্ছেন। আমি হেসে বললাম, আমার কথা বলার ধরনটা আপনার পছন্দ হয় না, আমি জানি, কিন্তু ওটা বাদ দিয়ে আমি মানুষটা কেমন বলুন তো? মোহিনী আমার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। তিনি আমার সরাসরি প্রশ্নে বেশ অপ্রতিভ হয়েছেন। আমি অপেক্ষা করে থাকলাম, জানি জবাব দেওয়াটা তার পক্ষে দুরূহ হবে। উনি শেষে বললেন, আমি কি খারাপ বলেছি? বলে একটু হাসবার চেষ্টা করলেন। জবাবটা এরকম হয় আমি না হেসে পারলাম না। মোহিনী আমার হাসিটা নিশ্চয়ই বুঝলেন, তবু বললেন, হাসির কি আছে? আপনাকে দেখে একটা কথা মনে হচ্ছে, আপনি আমাদের মেসের নরেন হাজরার মতন। নরেন হাজরার রং কানা। তাকে যদি কালো রং দেখিয়ে জিজ্ঞেস করি, নরেন এটা নীল কিনা বলো তো, নরেন জবাবে বলবে, আমি কি বলেছি নীল নয়? আসলে নরেন রঙের ভুল হবে এটা আগে থেকেই ধরে নেয়। আমি নরেন নই। কিন্তু আপনার দ্বিধা আছে। যাকগে, আমায় একটা কথা বলতে দিন। আপনাদের এই জায়গাটি কিন্তু আমার বেশ লেগেছে। আপনাদের এই বাড়িটিও আমার চমৎকার লাগলো। কেন লাগলো শুনবেন? আপনাদের এই বাড়িতে গৃহস্থের পালনীয় ধর্মগুলো আপনারা বেশ রক্ষা করে যাচ্ছেন। মোহিনী আমার দিকে চোখ তুলে তাকিয়ে থাকলেন। ওর চোখ দেখে মনে হলো তিনি সন্দেহ করছেন আমি ঠাট্টা করছি। আমি বললাম, বন্ধু হিসেবে সুহাসের প্রচুর খ্যাতি আছে, তার কথা বলা বাহুল্য। এখানে এসে যারা ঘুরে গেছে তারা আপনাদের সমাদর স্বীকার করে মুক্ত কণ্ঠে। আমি তাদের সঙ্গে একমত। এক জায়গায় শুধু দ্বিমত হব। কোথায়? ওরা এই বাড়িতে তৃপ্তি পেয়েছে, এখানকার আন্তরিকতায় তারা মুগ্ধ। আমি কিন্তু কিছুটা অতৃপ্ত থেকে যাচ্ছি। এখানে একটা দুঃখ আছে, সেটা আমি অনুভব করতে পারছি। মোহিনী আমার কথাটা যেন বুঝেও না বোঝার ভান করলেন। তার অস্বস্তি হচ্ছিল। তিনি বললেন, সব সংসারেই দুঃখ থাকে, সেটা নতুন কিছু নয়। আমাকে তিনি অন্য কথা বলতে দিতে যে রাজি নন তা স্পষ্ট হয়ে গেল। তিনি আর অপেক্ষা করলেন না, চলে গেলেন। আমার মনে হলো তিনি চান না আমি তার প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। মোহিনী আমায় তার তরফ থেকে যেটুকু বোঝার সেইটুকুই বুঝতে পেরেছেন, বাকিটা নয়। আমি যখন বলি এই বাড়ির দুঃখটুকু আমি অনুভব করতে পারি, তখন শুধু তার কথা ভেবে কিন্তু বলি না। সুহাসদের পরিবারে তিনিই একমাত্র মানুষ নন। জ্যাঠামশাই রয়েছেন, সুহাস আছে, আয়নাও আছে। আমি গণৎকার নই, দৈবজ্ঞও নই। সুহাসদের পরিবারের ইতিবৃত্ত আমার ধ্যানে বসে জানা সম্ভব নয়।
যেটুকু শুনেছি সুহাসের মুখেই শুনেছি। এখানে এসে দেখলাম এই বাড়িতে এরা সবাই মশারির চালের খুঁটের মতন চারদিক থেকে চালটাকে ঝুলিয়ে রাখলেও এদের দিক আলাদা। চার কোণের চারটি মানুষও আলাদা। যেমন সুহাসকেই ধরা যাক। সুহাস তার নিজের বাড়িতে যখনই আসে বন্ধু বান্ধব জুটিয়ে নিয়ে আসে। আমার মনে হয়েছে সুহাস তার বন্ধুদের শুধুই বেড়াতে নিয়ে আসে না, এখানে এলে সে কোথাও যেন একটা অদ্ভুত শূন্যতা অনুভব করে। সে এই শূন্যতার মধ্যে ডুবে যাবে এমন ভয় তার বিলক্ষণ। আমার তো মনে হয় সুহাস সেই শূন্যতা থেকে পালিয়ে বেড়াবার জন্যই কলকাতার বন্ধুদের ধরে আনে। সে এখানে এই বাড়ির দুঃখের মধ্যে ধরা পড়তে চায় না। সুহাসের সঙ্গে আমার যতটুকু কথাবার্তা হয়েছে ওর পারিবারিক ব্যাপার নিয়ে, তাতে আমার এই রকমই ধারণা। জ্যাঠামশাইকে দেখে শুনে আমার মনে হয়েছে তিনি তার মনের সবটুকু এই বাড়ির মধ্যেই দিতে চেয়েছেন, অথচ দিতে পারেননি। তার আধখানা চোখে পড়ে, বাকি আধখানা চাঁদের উল্টো পিঠের মতোই চিরটা কালই এই সংসারের চোখের বাইরেই থেকে গেল। সুহাসরা তাদের দেখা আধখানাকেই পুরো বলে ভেবে নিল। আমি এই বাড়িতে এসে পর্যন্ত এই সবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। আমার যে কোথাও ভুল হচ্ছে না এমন কথা আমি বলি না, ভুল হতেও পারে, তবে পুরোপুরি নয় বলেই আমার ধারণা। মোহিনী চলে গেলে আমি খানিকটা পরে বাইরে পেয়ারাতলায় গিয়ে বসলাম। এক পরমাশ্চর্য ঘটনা ঘটল। আমার কাছে এটি প্রায় জগতের অষ্টম আশ্চর্য বস্তু। পেয়ারাতলায় বসে সুহাসদের বাড়ির বাঁধানো পুরনো মাসিক পত্রিকার একটা খণ্ডের পাতা উল্টে দেখছিলাম। হঠাৎ দেখি আমার পরম পূজনীয় মাতা ঠাকুরনী শ্রীমতী পুণ্যবালা দাসী হিন্দু ধর্মের নারীর অধিকারের তলায় জড়সড় হয়ে পা গুটিয়ে মাথায় কাপড় দিয়ে বসে আছেন। আমার মার এই অধিকার অর্জনটুকু আমার কাছে বেশ কৌতুককর লাগলো। হিন্দু ধর্মে নারীর অধিকার ঠিক যে কতটা আমার জানা নেই, কিন্তু তার পদতলে মার স্থানটুকু বড়ই আড়ষ্ট বলে মনে হলো। মার লেখা দু একটা পদ্যের কথা এখনো আমার মনে আছে। স্বচক্ষে তা দেখার সৌভাগ্য আমার বিশেষ হয়নি। আজ সকালে অবাক হয়ে দেখি আমার মার অতি ক্ষুদ্র একটি পদ্য হিন্দু ধর্মের সাতগজি প্রবন্ধের তলায় কৃপাবশে স্থান পেয়েছে। শ্রীমতী পুণ্যবালার পদ্যের নাম আমি থাকি নিজ মনে। আমার মায়ের মনের কথাটি ভাববার চেষ্টা করছি, এমন সময় আয়না এসে বলল, হবিন্দা, আপনার চিঠিপত্র কি আছে দিন, কার্তিকদা বাজারে যাচ্ছে, পোস্ট অফিসে দিয়ে আসবে। আয়নাকে আমি আমার মায়ের লেখা পদ্যটা দেখালাম। আয়না অবাক চোখ করে দেখল, বলল, এ কে? আমার মা। আয়না যেন আকাশ থেকে মাটিতে পড়েছে, তার চোখের পাতা আর পড়ে না। তারপর সে হঠাৎ আমার হাত থেকে বইটা টেনে নিয়ে বলল, কি কাণ্ড! দাঁড়ান দাঁড়ান, দিদিকে দেখিয়ে আসি। আয়না তরতরিয়ে ছুটল। আমি পেয়ারাতলাতেই বসে থাকলাম। হঠাৎ মনে হলো, মোহিনী যদি কোনো পদ্য লেখেন তারও কি নাম হবে আমি থাকি নিজ মনে? আমার দুটো চিঠি ছিল। আয়না ঘরে এসে নিয়ে গেল। যাবার সময় হাসতে হাসতে বলল, দিদি কি বলল জানেন? বলল, তোর অবিন্দার মা পদ্য লিখতেন বলে ছেলের কথাবার্তা বলার ধরনটা ওই রকমই হয়েছে। সেটা কীরকম? সে একটা আছে, দিদি ভালো বলে, আমি বাবু বলছি না। বলেই ফেলো, তোমার পেটে কথা থাকবে না। দাঁড়ান দাঁড়ান, আমি আসছি, কার্তিকদা দাঁড়িয়ে আছে, চিঠিগুলো দিয়ে আসি। আয়না চলে গেল। অনেকের দেখেছি অতীত নিয়ে আতিশয্য থাকে, যা পুরনো তাই নিয়ে তারা বড় বড় নিঃশ্বাস ফেলে হায় হায় করে। ওরা হলো আমাদের বিজনের মতন। আমাদের বিজন তার ঠাকুরদার আমলের একটা শাল রেখেছে,
শীতের সময় এক আধ দিন উৎসবে বেসনে গায়ে চাপায় আর ঘুরিয়ে ফিরিয়ে বলে, জানিস শালের বয়সটা ৮০ বছর। আমি বলি, দেখ বিজন, তোর বয়স ৩৫, তুই ৮০ বছরের শালটা ভাঁজে ভাঁজে গায়ে চাপিয়ে প্রমাণ করছিস বাকি ৪৫ বছর তুই ধার করেছিস। তোর মাথায় তোর ঠাকুরদার টাক পড়া খুলি, তোর চোখের জায়গায় তোর ঠাকুরদার পিঁচুটি ভরা চোখ দুটো লাগিয়ে দিলে কেমন মানাবে বলতো? বিজন খেপে গিয়ে আমায় গালাগাল দেয়। আমি হাসি। যা পুরনো আমি তাকে ছুঁড়ে ফেলে দিতে বলি না, কিন্তু পুরনোকে মাথায় তুলে কীর্তন গাইতে আমার ইচ্ছে করে না। আমার কাছে অতীতটা অন্যরকম, তার উপর আমার কৌতূহল আছে, তা নিয়ে আতিশয্য নেই। ভাবলে দেখি আমার নিজের অতীতটাই দামে কমে যাচ্ছে। নিশিতরা শেয়ার বাজার করে বেড়ায়, তাদের মুখে শুনেছি ওদের অনেক শেয়ার টেয়ার বছরের পর বছর শুধু পড়তির মুখে যায়। আমারও সেই অবস্থা। যত দিন যাচ্ছে ততই দেখছি দাম পড়ে যাচ্ছে। মানুষ তার অতীত একেবারে ডাহা লোকসানে, এমনকি বিনি দামেও বেচতে পারে না। মুশকিল ওইখানে। ঝাঁকা মুটের মতন তাকে অতীতটা বইতে হয়, অথচ বয়ে বেড়ানোটা অনেক সময় একেবারেই অকারণ, অর্থহীন। এই যে আমার মা শ্রীমতী পূর্ণবালা দাসীর পদ্যটা আমি দেখলাম, এতে আমার বিস্ময় হলো, কৌতূহল হলো, খানিকটা কৌতুক বোধ করলাম। তা বলে অভিভূত হলাম না। মায়ের পদ্য লেখার ব্যাপারটা আমি যেন সস্নেহ প্রশ্রয়ে একটিবার দেখে নিয়ে অন্যদিকে চোখ ফেরাতে চাইলাম। চোখ ফেরাতে দিয়ে মোহিনীর অবস্থাটি আমার মনে এলো। দেখলাম তিনিও নিজ মনে এ বাড়িতে বসে দিব্যি রয়েছেন। মোহিনীর মধ্যে বিজনদের মতন একটা আতিশয্য আছে অতীত নিয়ে। কথাবার্তা থেকেই বুঝেছি এ বাড়ির ওপর মায়া এবং মোহ প্রবল। তিনি এর বন্ধনে জড়িয়ে গেছেন। ময়রার দোকানের মাছির মতন তার অবস্থা। আয়না আবার ফিরে এলো, এসে চেয়ার টেনে নিয়ে বসল। তার হাতে কাজকর্ম বিশেষ থাকে না। আমার কাছে এসে বসে, প্রায়ই গল্প করে। তার কাছ থেকেই আমি নানা রকম সংবাদ পাই, এই বাড়ির, বাইরের, তার নিজের। ও বলল, দিদি কি বলে জানেন? জানবার আশাতেই তো বসে আছি, বলো। দিদি বলে আপনার কথাবার্তা বলার ঢংটা হলো মেয়েদের সাজগোজ করে বিয়ে বাড়িতে যাবার মতন। তোমার দিদিকে বলো আমি জব্দ হয়েছি। আয়না হাসল, তার সাথে আমিও হাসলাম। হাসি থামলে আয়না তার পিঠের বিনুনি বুকের কাছে টেনে নিয়ে অন্যমনস্কভাবে নাড়াচাড়া করতে লাগলো। তারপর আচমকা বলল, অবিন্দা, আপনার মা কেমন দেখতে ছিলেন? আমার মতন নয়। আহা, বলুন না। আমার মা মোটামুটি দেখতে ছিল। ছোটোখাটো মানুষ, গায়ের রং আমার চেয়ে অনেক পরিষ্কার, খুব নিরীহ আর খুব পান খেত। ও, আপনার সঙ্গে কোনো মিল নেই? না, বড় জোর ওই নাকটা। এই বলে হেসে আমি আমার নাকটা দেখালাম। আয়না হাসি হাসি মুখ করল, বলল, আপনি আপনার বাবার মতন দেখতে। না, আমি আমার মতন দেখতে। আমাদের, আমি আর দাদা অনেকটা মায়ের আদলের, আর দিদি নাকি ঠাকুমার মতন। আমার ঠাকুমা খুব সুন্দরী ছিলেন। আয়না তার বিনুনিটা খুলে ফেলল। খুলে ফেলে আঙুল দিয়ে আঁচড়ে আঁচড়ে গোছা করল। হঠাৎ বলল, আচ্ছা, আপনার মা স্বর্গে যাবার সময় আপনার বয়স কত? মারা যাবার বদলে আয়না বলল, স্বর্গ। কথাটা আমার কান এড়ালো না। এটা তার এই বাড়ির শিক্ষা। দুঃখের কথা, অপ্রিয় কথা এরা কখনো সরাসরি বলে না। সুহাসকেও দেখেছি, এখনও তার কোথাও যেন একটা সৌজন্য রয়েছে। আমি হেসে বললাম, আমার মা স্বর্গে গেছে কিনা তা তো জানি না, তবে নামটা যখন পূর্ণবালা তখন হয়তো ওই দিকেরই টিকিট কাটা আছে। আপনি যে কি না
মাকে নিয়ে কেউ ঠাট্টা করে? আমি আবার কোথায় ঠাট্টা করলাম? যাকগে, যা জিজ্ঞেস করলাম সেটা বলুন। আপনার বয়স কত তখন? মা মারা যাবার সময় আমার বয়স বছর 12-13 হবে। মাত্র? আয়না সহানুভূতির চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। আয়নাকে দেখে শুনে ওর কথাবার্তা থেকে আমার মনে হয়েছে বয়স হিসেবে ও পরিণত নয়। ওর যা বয়স সেটা মেয়েদের পক্ষে বেশ পরিণত হয়ে যাবার মতন, অন্তত সাংসারিক দিক থেকে তো বটেই। আয়না তা নয়, এখনও তার মধ্যে ছেলে মানুষিটা থেকে গেছে অনেকটা। এই বাড়িতে সে সবার ছোট, সকলের তত্ত্বাবধানে মানুষ। তাকে যেন এরা স্বাভাবিক বাড়তে দেয়নি। জ্যাঠামশাই সুহাস আর মোহিনী মিলে আয়নাকে টবের ফুলগাছ করে রেখেছে, মাটিতে বসতে দেয়নি। তার পরিণামে এই হয়েছে, আয়না তার চারপাশে হাত পা ছড়িয়ে মেলতে পারছে না। এতে তার কতটুকু ভালো হয়েছে আমি জানি না। আয়না বলল, জানে নবীনদা, আমার এখনো মাঝে মাঝে আমার মায়ের জন্য মন কেমন করে। আমারও করে। যা। কথাটা ঠাট্টা করে বললেও এর মধ্যে একটা সত্য ছিল। একসময়ে আমার মনে হতো আমার মা সংসারে খুব নিঃসঙ্গ ও দুঃখের মধ্যে ছিল। এই নিঃসঙ্গ অবস্থাটাকে আমি নানাভাবে ভেবেছি। শেষ পর্যন্ত আমার মনে একটা ভাবনা এসেছিল, আমাদের দেশের মেয়েদের মনের ছাঁচটা আদিকালে বুড়ো বাল্মীকির হাতে এমনভাবে গড়া হয়ে গিয়েছে যে অন্য কোনো ছাঁচে ঢালা সম্ভব নয়। বাল্মীকি তবু বুঝি ভালো ছিল, অন্যরা আরও সর্বনাশ করেছে। ছাঁচটার সূক্ষ্ম মুখগুলো ভোঁতা করে ফেলেছে। সীতা সীতা করে এদেশের মেয়েরা পাগল। নারীত্বের যা কিছু মহিমা সব যেন সীতায় সার্থক। একসময় আমি ঠাট্টা করে বন্ধুদের বলতাম, তোমাদের মহাকবির বংশধররা খুব বিচক্ষণ লোক। বেচারা রামকে যতই ভোগাক, সীতাকে একেবারে জড়োয়া সেট করে ফেলেছে হে। যত রকম দামি পাথর পেয়েছে সব ঠেসে দিয়েছে ওই সেটে। আর আমাদের দেশের মেয়েরা বরাবরই অলংকার লোভী, তারা ওই অলংকারটাই বেছে নিয়েছে। অথচ ওটা যে সর্বত্র সকলকে মানায় না তা জানল না। পরিহাস যতই করি, একটা কথা আমি পরে ভেবেছি, নারীত্বের একটা শোক পর্ব আছে, যেখানে সে একা, নিঃসঙ্গ, নির্জনে বন্দী। বাল্মীকি সেটা বিলক্ষণ বুঝেছিলেন। অশোকবনে সীতার অবস্থাটা একবার ভাবা যাক। এমন নিঃসঙ্গতা রামায়ণের আর কোথায় আছে? অন্য আর কে সয়েছে অমন একান্ত নির্জন শোক? আমার বরাবরই ধারণা, কবি ইচ্ছে করলে সীতাকে অন্য কোথাও রাখতে পারতেন। রাবণের হর্ম-টর্মর অভাব ছিল না, কিন্তু সীতাকে সেখানে মানাতো না। কিংবা সীতাকে মানালেও তার সেই নিজস্ব শোকটুকু নয়। আরও একটু বাড়াবাড়ি করে ভাবলে দেখব, রাবণের অশোক বনে কোনো কিছুরই অভাব ছিল না। সেখানে সর্বঋতুর ফুল একসঙ্গে ফুটত, সরোবর টরোবর ছিল, হর্মও ছিল বোধহয়। তবু সীতাকে দেখি গাছতলায় পীতবসন পরে নির্জনে বসে বসে অশ্রুপাত করতে। আমাদের সংসারে অশোক বন নেই, তার বদলে মেয়েরা কাঁদে ঘরের কোণে বসে, ছাতে উঠে, না হয় নিরিবিলি অন্ধকার ঘরে বসে। স্বামী, পুত্র, গৃহ, অলংকার থাকা সত্ত্বেও অনেক মেয়েরই কোথাও একটা শূন্যতা থাকে। সে যেন অতি বাঞ্ছিত কোনো কিছু থেকেই বিচ্ছিন্ন হয়। মাঝে মাঝে এই বিচ্ছিন্নতা এমন করে চেপে ধরে যে নিজের কোনো অজ্ঞাত বেদনায় তাকে কাঁদতে হয়। আমার মার অন্তত তেমন দুঃখ ছিল। মার চারপাশে ছিল সংসার, সেখানে তার উগ্র তেজ স্বামী, মাথা পাগলা ভাই, বেয়াদব ছেলে, ঠাকুর চাকর, ধোপা নাপিত, আরও কত কি শোভা পেত। কিন্তু এই সংসারের মধ্যে মায়ের নিজের একটা জগৎ ছিল, যা এই সব থেকে বিচ্ছিন্ন, একান্ত। মা সেখানে নিঃসঙ্গ থাকত, কি যেন এক দুঃখ নিয়ে বাঁচত। আমি জানি
মা সেখানে নির্জনে বসে চোখের জলও ফেলত। ওই যে মায়ের লেখা পদ্য, আমি থাকি নিজ মনে, এ বোধহয় সেই নির্জন বাসের কোনো কথা টথা হবে। এমন একটা দুঃখ মোহিনীরও আছে। আমি যদি কবি হতাম তবে তার একান্ত শোক পর্বটি নিয়ে একটি শোক কাব্য রচনা করতাম। আয়না আরও খানিকটা বসে থাকল, কিছু গল্প টল্প করে চলে গেল। আমি বসলাম দাড়ি কামাতে। শেষ দুপুরে শুয়ে শুয়ে হাই তুলছি, দেখি মোহিনী আমার ঘরে এসেছেন। আমার ঘরে তিনি বড় একটা বসেন না, কিংবা বসলেও দেখি ওঠার জন্য ছটফট করছেন। আজও ঠিক এসেই যে বসে পড়লেন তা নয়, কিন্তু বসার ভাব করলেন। আমি বললাম, বসুন। বসছি, একটা কথা জিজ্ঞেস করতে এলাম। আমি তাকিয়ে থাকলাম তাঁর দিকে। উনি যা বললেন তাতে মনে হলো আমি কলকাতায় ফেরার সময় একটা মোট বই নিয়ে যেতে পারবো কিনা সেটাই জানতে এসেছেন। অবশ্য মোটটা সূক্ষ্ম অর্থে জড় পদার্থ নয়। একজন বয়স্কা মহিলাকে আমি কলকাতায় বই নিয়ে গিয়ে নীলমাধব শীল লেনে তার বোনের বাড়ি পৌঁছে দিতে পারবো কিনা। আমি বললাম, হ্যাঁ, পারবো। উনি আমার যাবার সঠিক দিনক্ষণ জানতে চাইলেন। ভাবছি পরশু। ভাবছি বললে কেমন করে হবে? পুষ্প কাকিমাকে তো বলতে হবে। ও, তাহলে বলুন পরশু সকালে। ঠিক আছে, তাই বলে পাঠাবো। তবে ওনার খুব বিপদ, দিন পাল্টালে অসুবিধে হবে। না না, পরশুই যাব। মোহিনী এবার বসলেন। তার গায়ের পাকা হলুদ রঙের শাড়ি আমার চোখে বেশ লাগছিল। আয়না সকালে বলছিল তার দিদি ঠাকুমার মতন রূপ পেয়েছে। আমি সেই বৃদ্ধা মহিলাকে তো দেখিনি, কাজেই আমার কাছে ওটা বাহুল্য। যাকে দেখেছি তিনি চলিত অর্থে সুন্দরী নয়, বিশেষ অর্থেও। আমি বললাম, আপনি কোনো বিয়ে বাড়িতে যান না? কেন? একবার দেখতাম। মোহিনীর চোখ মুখ আরক্ত হয়ে উঠেছিল। আমি তার আগেই বললাম, আয়না বলছিল আমার কথাবার্তাকে আপনি মেয়েদের বিয়ে বাড়ির নেমন্তন্নে যাবার মতন সাজগোজ করা বলেছেন। ভাবছিলাম আপনার সাজটা যদি চোখে দেখতে পেতাম আমার কিছু শিক্ষা হতো। উফ, এই আয়নাটা যে কি না! ও আমার গুপ্তচর। তাই তো দেখছি। আমরা দুজনেই হাসলাম। মোহিনীর হাসি কখনো প্রবল হয় না, চড়াতেও ওঠে না। আমি বললাম, দেখুন, মানুষের কথা জিনিসটা তার বড় সম্পদ। পশুর সঙ্গে আমাদের পার্থক্য কিন্তু বিশেষ কিছু নেই, কিন্তু ওই কথার জায়গায় আমরা মেরে দিয়েছি। আমাদের সবচেয়ে বড় জিত হলো মুখে। মুখে আমরা জগৎ মারি। সবাই আর পারে কই? যারা পারে না তাদের জন্য আমার দুঃখ হয়। অনেক সৌভাগ্যে যা পাওয়া গেছে তা নিতান্তই আমার। তাকে আমি ভিখিরির মতন থালা হাতে বাইরে বের করতে রাজি নই। ঘোড়ার পায়ে যদি খুরের শব্দ না বাজে তবে তার ছোটার অহংকারটাই নষ্ট হয়ে যায়। লোককে দেখাবার জন্য ঘোড়া ছোটে না। না ছুটুক, তার ছোটা জানান দেয় যে সে ছুটছে। তাহলে এই জানান দেওয়াটাই কাজ? অবিন তো তাই মনে করে। মোহিনী কাঁধের কাপড় বা হাতে গুছিয়ে নিলেন। তাকে এখন কিছুটা প্রসন্ন দেখাচ্ছে। আমি বললাম, জগতে বোবা হয়ে থাকাটা কিন্তু চরম দুঃখের। আপনি বোবা থাকুন, এ যদি ভগবানের অভিপ্রায় হতো তবে তিনি আপনার মুখে কথা দিতেন না। মোহিনী চুপ করে থাকলেন। তার চোখ বলছিল আমার কথায় তিনি মূল্য দিচ্ছেন না আদৌ, শুধু কৌতুক অনুভব করছেন। আমি হেসে বললাম, আমি যদি বিধাতা হতুম মানুষের মুখ থেকে কথা কেড়ে নিতাম। বেচারাদের দোষ? তারা বাকশক্তির ব্যবহার জানে না। 99% লোক সংসারের তুচ্ছ চাহিদা মেটাতেই কথা বলে। এদের জন্য বর্ণপরিচয়ের প্রথম ভাগের কথাগুলোই যথেষ্ট। মোহিনী আমার কথায় মৃদু হাসলেন। আমি বললাম,
আপনি যতটা নির্বাক তার চেয়ে সবাক হলে আমি খুশি হতাম। অন্যকে খুশি করাই কি আমার কাজ? আপনি হলেন সকলকে তুষ্ট করার জন্য। আপনাদের এই সংসারে আপনার যে চেহারাটি আমি দেখেছি তাতে মনে হয় আপনি হলেন সর্বদেবের তুষ্টির জন্য। মোহিনী বিরক্ত হলেন বোধহয়। প্রসঙ্গটা চাপা দেবার জন্য উঠে পড়তে পড়তে বললেন, আমি তাহলে পুষ্প কাকিমাকে খবর পাঠাই। পরশুদিন সকালে তিনি যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পাঠান। আমার যাওয়াটা একান্ত দরকার। মোহিনী কি ভাবলেন কে জানে। বললেন, দরকারের কথা আমি জানি না। পুষ্প কাকিমার জন্য বলা, ওর বোনপো হাসপাতালে, বোনের কাছে যাওয়াটা দরকার। দেরি হলে উনি অন্য ব্যবস্থা করে নেবেন। না না না, আপনার কোনো দুশ্চিন্তা নেই, আমি যাব। মোহিনী কদণ্ড দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছিলেন, এমন সময় শচীপতির গলা পাওয়া গেল। শচীপতি আমার ঘরের দিকেই আসছেন। এই মানুষটির সঙ্গে আমার নতুন পরিচয়। ইতিমধ্যে বার দুই ঘোরতর সংঘর্ষ ঘটে গেছে, কিন্তু দেখেছি শচীপতির ঢাল পুরু, তলোয়ারও একেবারে ভোঁতা নয়। কথা বলে তৃপ্তি আছে। শচীপতি ডাকলেন, অবিনবাবু। সাড়া দিয়ে বললাম, আসুন। মোহিনী কেন যেন আমার দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে একবার দেখলেন, তারপর চলে গেলেন। ছেলেবেলায় আমার শিক্ষাগুরু ছিল রামদাস, বাবার অফিসের হেড পিয়ন। ওর মাথা ছিল খুব পরিষ্কার। জগতের যাবতীয় দুরূহ প্রশ্নের জবাব তার ঠোঁটের গোড়ায় ঝুলত। রামদাস যা বলতো সবই তার প্রায় নিজস্ব আবাদ। খুব অরিজিনাল কথাবার্তা, স্মরণীয় চরিত্র। আমি তার গুণমুগ্ধ ছিলাম। আমার ভূগোল পড়ার বহর দেখে রামদাস আমায় দিন রাত্রি হওয়ার রহস্যটা খুব সহজে বুঝিয়ে দিয়েছিল। বলেছিল, হনুমানজির কাঁধে রামজির ধনুকটা রয়েছে, তার সামনে ঝুলছে সূর্য আর পিছনে ঝুলছে চাঁদ। হনুমানজি আমাদের মাথার ওপর এলে দিন হয়, আর দূরে চলে গেলে অন্ধকার। যদি বলতাম চাঁদ তো সবসময় ওঠে না, রামদাস জবাব দিত, কেমন করে উঠবে? চাঁদ হলো চাঁদের জল, পূর্ণিমা হয়ে গেলেই সে দুধের মতন উছলে পড়ে, তখন তাকে চাপা দিতে হয়। উছলে পড়া ফোঁটাগুলো তারা হয়ে আকাশে ছড়িয়ে পড়ে। আমার আর কিছু বলার থাকতো না। সেই রামদাস আমায় একটা মহামূল্য উপদেশ দিয়েছিল। বলেছিল, কাকের রং কালো, হাঁসের পালক সাদা। চুন মাখিয়ে কাককে সাদা করতে যেও না, আর ভুসো মাখিয়ে হাঁসের পালককে কালো করার চেষ্টা করো না। কাক জলে ভিজবে, হাঁস পুকুরে নামবে, তাদের গায়ের রং আবার বেরিয়ে পড়বে। রামদাসের এই বাণীর মর্মার্থ আমি তখন বুঝিনি, পরে বুঝেছি। মানুষের মূর্খতার শেষ নেই। সে ভাবে ভগবান তার হাতে সৃষ্টির চাবিকাঠি সঁপে দিয়ে বুড়ো বয়সে বিশ্রাম নিয়েছেন, এখন যা করার মানুষই করবে। লোকগুলো সরাইখানার কাছে হল্লা করে বলে, আরে ভগবান তো মরে ভূত, তার জায়গায় আমরা রয়েছি। মানুষ খোদার ওপর খোদকারি করতে বসেছে। কাকের রং পাল্টে দিচ্ছে, হাঁসের পালক কালো করছে, ভাবছে জগৎটা তারা পাল্টে দেবে। আমি বন্ধুদের বলি, তোমরা যতই কেন না হাঁক ডাক করো, তোমাদের খোদকারি টেকসই হবে না। নির্বোধের মতন এখন নাচছ, পরে পস্তাবে। শচীপতিকে আমি যতটুকু দেখেছি তাতে আমার ধারণা হয়েছে উনিও খোদকারির দলে। সুহাসের মতন ঠিক নয়, তবে তার চেয়েও আন্তরিকভাবে। উনি হলেন আমার ঠিক বিপরীত। আমি মানুষকে পাল্টাতে চাই না, উনি সেটা চান। আমি বলি, যে ঘোড়ার মুখে লাগাম পোড়া হয়নি সে যথার্থ স্বাধীন ও মুক্ত, সে স্বাভাবিক, সে আনন্দে আছে। শচীপতি বলেন, বুনো ঘোড়া অবাধ্য, সংসারের কাজে তাকে খাটানো যায় না, লাগাম দিয়ে তাকে বাধ্য এবং বশীভূত করতে হয়। আমি বুঝি না এতে ঘোড়ার কোন মহৎ উপকার হলো।
মানুষের হয়ে বেগার খাটবার জন্য তো তার জন্মানোর দরকার ছিল না। রেসের মাঠে যে ঘোড়া ছোটে সে যতখানি তোয়াজ পায় তার চেয়ে বহুগুণ অর্থ কামায় মানুষ যারা তাকে ছোটায়। সচিপতি আমার কথাটা ঠিক ধরতে পারেন না কিংবা গা করেন না। তার কাছে মানুষ কাঁঠাল ফলের কোয়ার মতন। খোলার মধ্যে যখন জন্মেছে তখন তার অদৃষ্টই হচ্ছে অন্যের ভোগ্য হওয়া। কাল আমার সঙ্গে তার ঘোরতর সংঘর্ষ হয়ে গেছে এইসব মতামত নিয়ে। আমি যত তীর ছুঁড়ি তিনি ততই ঢাল আড়াল করে পাশ কাটান। শেষে আমি বললাম, আপনি মশাই ঢালের খেলাটা ভালোই শিখেছেন। সচিপতি হেসে বললেন, আমি কিছুই শিখিনি, আমার জ্ঞান বুদ্ধি কম, আপনি কিছু মনে করবেন না। বিকেল পড়ে গেল। সচিপতি আমায় নিয়ে বেড়াতে বেরুলেন। কথা ছিল আজ তার বাড়িটা দেখে আসব। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি বললাম, আপনার জমি জায়গা বিক্রি হলো? আমার জমি জায়গা বিশেষ তো কিছু নেই, অল্প স্বল্প যা ছিল অনেক দিন হলো তা অন্যে ব্যবহার করছে। আমি শুনছিলাম আপনি আশ্রমের কাছে সস্তায় কিছু জমি বেচতে চান। কে, সুভাষ বলেছে? হ্যাঁ, বলছিল। আশ্রমের লাগোয়াই তো আমার বাড়ি, বিঘে 2 পোড়ো জমি আছে। ভাবছিলাম আশ্রমের কাজে লাগতে পারে, যদি ওরা কিনতে চায় আমি বেচে দিতে পারি। আমার কিছু টাকারও দরকার। আমি হেসে বললাম, ওরা যদি না কেনে আপনি মশাই তবু ওদেরই দান করে দেবেন। দান পেলে কেউ কেনে না, তা যদি দেন আমাকেও 2-1 ছটাক দেবেন। আপনি এখানে জমি নিয়ে কি করবেন? আমি পোলট্রি করব, মুরগি রাখবো ভালো জাতের, আশ্রমের ভিটে মুরগি ছেড়ে দেব। সচিপতি আর আমি গলা ছেড়ে হাসলাম। খানিক পরে সচিপতি বললেন, আমি এখানে মাস 2-4 থাকবো, পুজো পর্যন্তও থাকতে পারি। কাজকর্ম আছে আর শরীরটাও কাহিল হয়ে পড়েছে। আপনি যদি আবার কখনো আসেন আপনাকে আমি অনেকগুলো দেখার মতন জায়গায় বেড়াতে নিয়ে যাব। হ্যাঁ, বেশ তো, আসা যাবে। সচিপতির চেহারাটি চোখে পড়ার মতন নয়। এখন অবশ্য যে দশা হয়েছে তাতে রুগ্ন মানুষ হিসেবেই নজরে পড়ে। গায়ের রং ফ্যাকাশে, চোখ খানিকটা গর্তে ঢোকানো, কালশিরে পড়ার মতন কালচে দাগ রয়েছে চোখের তলায়। দৃষ্টি নম্র, শান্ত, খানিকটা যেন বিষণ্ণ। সুহাসদের মুখে শুনেছি সচিপতি একসময় সুদর্শন ছিলেন। আয়নাও বলেছে সচিদা দেখতে সুন্দর ছিল। হয়তো ছিলেন, আপাতত আর নেই। আমার ধারণা সচিপতির বয়স বছর 40-এর সামান্য বেশি হতে পারে, আমাদের চেয়ে কিছুটা বড়। কিন্তু প্রথমে দেখলে আরও কিছু বেশি মনে হয়। মানুষটির মুখের কোথাও যেন দাগ লেগে গেছে, কিসের দাগ বোঝা যায় না। সাদামাটা মুখ, কপালটা চাপা, পিঠের দিকে সামান্য নোয়ানো। সচিপতির গলার স্বর, কথা বলার ধরনটি বড় ভালো। উনি কথা কম বলেন, শোনেন বেশি। রাস্তা হাঁটতে হাঁটতে সচিপতি বললেন, আপনি কলকাতায় ফিরছেন কবে? এই তো পরশু সকালে। সুভাষের সঙ্গে দেখা হলে বলবেন আমি তার চিঠির অপেক্ষায় করছি। চিঠির বিষয়টি আমার অজানা, তবু মনে হলো সচিপতি যেন কিছুটা উদ্বিগ্ন হয়ে রয়েছেন। সচিপতির বাড়ি খুব কাছে নয়। পথ কমাবার জন্য তিনি মাঠ, গোশালা, কবেকার এক পুরনো ভাঙা মন্দির, করাত কলের পাশ দিয়ে আবার সাবেকি রাস্তায় পড়লেন। আকাশের তলায় তখন গোধূলি জমেছে। অজস্র পাখি আসছিল টিলার মাথা ছাড়িয়ে। সচিপতির বাড়ি পৌঁছে দেখি বারোয়ারির কুয়োর জল তুলছে কারা, গন্ডাখানেক কুকুর চেঁচাচ্ছে, একটা গরু যেন আস্তানা খুঁজছে রাত কাটাবার জন্য। সামনের মাঠে নানা আগাছা, একটা কদম গাছ নিরিবিলি দাঁড়িয়ে আছে। স্টেশনের দিক থেকে কয়লার ধোঁয়া আসছে ভেসে। পুরনো বাড়িতে সচিপতি থাকেন না, থাকার মতন অবস্থাও বোধহয় নেই। ভূতের বাড়ি হয়ে পড়ে আছে, জীর্ণ ভগ্ন।
উত্তরের দিকে টালির চাল দেওয়া উঁচু ভিতের ছোট মতন একটা বাড়ি। সচিপতি সেখানেই থাকেন। কাঠ আর তারের বেড়া ছিল একসময়, তার গায়ে লতানো গাছ বাড়ছে, কোথাও কোথাও ফাঁকা। কলকে ফুলের একটা গাছ দাঁড়িয়ে আছে একপাশে, মাটিতে অজস্র শুকনো ফুল। দেওয়াল বেয়ে অপরাজিতা উঠে চলে গেছে চাল পর্যন্ত। বারান্দায় কাঠের চেয়ার পেতে দিয়ে সচিপতি বললেন, বসুন। আমার সংসারে একজন অভিভাবক থাকে, তার নাম মূর্তি। আমি তাকে মান্য করি। একটা খবর দিয়ে আসি ওকে। সচিপতি চলে গেলেন। একটা সিগারেট ধরিয়ে অন্যমনস্কভাবে সচিপতির এই বাসভবনটি আমি দেখছিলাম। মনে হলো এই বাড়িটিরও ভেঙে পড়ার দিন এগিয়ে এসেছে। দেওয়াল ঝরছে, কাঠের গন্ধ উগ্র হয়ে উঠেছে, পায়ের তলায় সিমেন্ট ফেটে গেছে চওড়া হয়ে। সচিপতি ফিরে এসে বসলেন। তার পৈতৃক আমলের বাড়ি, নিজের এই আস্তানা নিয়ে খানিকটা গল্প হলো। শুনলাম এই জায়গায় তারা সুভাষদের চেয়েও খানিকটা প্রাচীন পরিবার। বাঙালি হিসেবে তারাই প্রথম ঘরবাড়ি তুলে এখানে বসবাস করতে শুরু করেন। সুহাসের ঠাকুরদা বাড়ি তোলেন তারপর। সচিপতির বাবার আমল থেকেই সংসার ভেঙে যেতে শুরু করে। অদ্ভুত এক নিয়তির খেলা চলে এই বাড়িতে। জলজান্ত মানুষগুলো অপঘাতে মরতে শুরু করলো। ছোট কাকা মারা গেল ট্রেন অ্যাক্সিডেন্টে। মেজ কাকা ঝড় বৃষ্টির দিন ফিরছিল সাইকেল করে, আমতলায় দাঁড়িয়ে বজ্রাঘাতে মারা গেল। বাবা প্রায় পাগল হয়ে গিয়েছিল। ছোট কাকি একদিন আগুনে পুড়ে মরতে গেল। প্রাণে বেঁচে গেল, কিন্তু তার মাথার দোষ কাটল না। তাকে দেওয়া হলো রাঁচিতে। আজও সেই কাকি বেঁচে আছে, তবে কাকির কাছে অতীত বলে কিছু নেই। সচিপতি একবার শেষ চেষ্টা করেছিল বছরখানেক আগে। কাকি তাকে চিনতে বা মনে করতে পারেনি। এখন একেবারে জড়বুদ্ধি। বাবা শেষ দিকে আত্মহত্যা করল। সংসারে ছেলে বলতে সচিপতি একা। মেজ কাকার একটি মেয়ে ছিল, বিয়ে থার পর বাচ্চা হতে গিয়ে সেও মারা গেল। মেজ কাকি অনেক দিন বেঁচে ছিল। বছর দুই কাশিবাসী হয়ে কাটিয়ে সেখানেই মারা গেলেন। সচিপতি এই বাড়ির শেষ জীবিত ব্যক্তি। মূর্তি দুপেয়ালা চা এনে দিয়েছিল, পরে এসে একটা ছোট লণ্ঠন রেখে গেল। অন্ধকার হয়ে গিয়েছিল। সচিপতি বললেন, মেজো কাকিমার কথা শুনেই এই বাসাটা আমি করেছিলাম। কাকির ভয় হয়েছিল আমাদের পুরনো ভিটে থাকলে আমি আর বাঁচব না। একমাত্র বংশধরকে কাকি বাঁচাতে চেয়েছিল। এখনো পর্যন্ত তো আমি বেঁচে আছি। আপনি তো এখানে থাকেন না? হ্যাঁ, খুব কম। বছরে দু একবার আসি ওই। এখানে থাকতে ভয় করে? না না, ভয় নয়, ইচ্ছে করে না তেমন, ওই আর কি। বাইরে বাইরে থাকলে তবু দিন কেটে যায়, কাজকর্ম জুটে যায় নানা রকমের। এরপর কিছুক্ষণ আমরা চুপ করেই থাকলাম। সচিপতির পারিবারিক বিষাদ চিত্রটি যেন আমার মনের মধ্যে ছায়ার মতন ছড়িয়ে যাচ্ছিল। হঠাৎ সচিপতি জিজ্ঞেস করলেন, আচ্ছা অবিনবাবু, এই মৃত্যু টিত্যু সম্পর্কে আপনি ভাবেন? প্রশ্নটা এমন আচমকা যে আমি বিভ্রমে পড়লাম। পরে হেসে বললাম, না, ভাবি না। জীবন নিয়েই ভাবতে পারছি না তো মৃত্যু। সচিপতি আমার জবাবে তেমন কোনো গুরুত্ব দিলেন না। বললেন, আপনি ঠাট্টা করছেন, ভাবনাটা কিন্তু মানুষের এসে যায়। আমি দুমুহূর্ত চুপ করে থেকে বললাম, দেখুন, যে কাপড়টা পরে আছি তার ছেঁড়াগুলো রিপু করতেই সময় পাই না। পরে কি করব তা নিয়ে আমার চিন্তা নেই। আমার গুরু রামদাস হলে বলতো, চিতায় চড়িয়ে দিলে আগুনে পুড়ব, মাঠে ফেলে রাখলে শকুনিতে খাবে। আমার পক্ষে কিন্তু দুই সমান। ও, তা এই রামদাসকে? আমার আদি গুরু, বাবার অফিসের হেড পিয়ন। আমার হাসি শুনে সচিপতিও হেসে ফেললেন। পরে বললেন, আপনি কিন্তু বেশ বলেন। আপনার কথাবার্তা আমায় মাঝে মাঝে অবাক করে দেয়।
আমার বন্ধুরা বলে অবাক করে দেওয়াটাই নাকি আমার স্বভাব। ওরা আমায় বাকসিদ্ধ পুরুষ ভাবে। না মশাই, আমি বাকসিদ্ধ পুরুষ নই, অবাক জলপানের মতন অবাক পুরুষও নই। আমার কাছে যেটা সত্যি শুধু সেইটা জবরদস্ত গলায় বলে ফেলি। সচিপতি মৃদু হেসে নিরুত্তর থাকলেন। পরে আমার মনে হলো সচিপতি তার পরিবারের মধ্যে মৃত্যু এবং শোকের এমন এক ভয়ঙ্কর চেহারা দেখেছেন যা তার মনে শিলমোহর মেরে গেছে। তিনি সে দাগ তুলতে পারছেন না। আমি বললাম, আচ্ছা, আপনি বুঝি মৃত্যু নিয়ে ভাবেন? ভাবি তো। কি ভাবেন? সচিপতি আমার দিকে তাকালেন, দুপলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। লণ্ঠনের আলোয় তার ফ্যাকাশে মুখ আরও নিষ্প্রাণ দেখাচ্ছিল। সামান্য ইতস্তত করে হেসে বললেন, ভাবি, আমার আশেপাশে কোথায় যেন একজন ছিপ হাতে দাঁড়িয়ে আছে, তার বড়শি আমি গিলে ফেলেছি। সচিপতির মুখের দিকে তাকালে মানুষটিকে ভীত উদ্বিগ্ন মনে হয় না, অথচ তার কথা শুনে এখন মনে হতে পারে তিনি যেন মৃত্যু ভয় নিয়েই বসে আছেন। আমি ঠাট্টা করে বললাম, আপাতত আপনি তাহলে জলের তলায় মাছের মতন খেলুন। বুদ্ধিমানের মতন খেলতে পারলে ছিপলাই কুপোকাত হবে। সচিপতি নীরব থাকলেন। আমি বললাম, মানুষ যতক্ষণ বেঁচে আছে তার কাছে কিন্তু জীবনটাই সত্য। মৃত্যুর কথা ভেবে কিছু লাভ হয় কি? আপনি ডাঙায় বসে নদীর কথা ভাবলে নদী কাছে আসবে না, আবার দূরেও যাবে না। তাহলে এইসব ভাবনা ভেবে লাভ কি? সচিপতি সামান্য একটু মাথা দোলালেন, কিন্তু আমার মনে হলো লাভের ব্যাপারে তার দ্বিধা রয়েছে। বললেন, তা ঠিক, তবে ওই চিন্তাটা মাথায় এলে বাঁচার চিন্তাটাও এসে যায়। জীবন একটা জায়গায় শেষ হয় বলেই ভাবনাটা এখন। যতদিন বেঁচে আছি, পাপ না থাকলে কে আর পুণ্য নিয়ে মাথা ঘামাতো বলুন? যাক, এইসব বাঁচা মরার কথা যাক, এবার আপনি কিছু বলুন। প্রসঙ্গটা চাপা পড়তে আমার ভালোই লাগলো। সচিপতিকে ব্যক্তিগতভাবে যা ব্যাকুল করে তা নিয়ে আমার কথা বলতে ইচ্ছে করছিল না। আমি হেসে বললাম, আপনি আবার আমাকে রামদাসের কথাই মনে করিয়ে দিলেন। রামদাস যখন দেখতো তার বলার বিশেষ কিছু নেই, তখন বলতো, কথা হলো পাখির দানা, সারাদিন ছড়ালে তুমি ফতুর হয়ে যাবে। আজ যে পাখি দানা খেতে এসেছে, কাল সে আর আসবে না। সচিপতি এবার সরল গলায় হেসে উঠলেন। বললেন, আপনার রামদাস গুরু হিসেবে কিন্তু সত্যিই ভালো। আরও খানিকটা পরে আমরা উঠে পড়লাম। সচিপতি আমায় এগিয়ে দিতে আসছিলেন, আমি নিষেধ করলাম। পকেটে ছোট টর্চ আছে, বড় রাস্তাটা আর আমার অচেনা নয়। আমি পথ কমিয়ে যাব না, রাস্তা ধরেই যাব। সচিপতিকে তার বাড়ির কাছাকাছি জায়গায় বিদায় দিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু সচিপতি আমায় আজ খানিকটা অন্যমনস্ক করে দিয়েছেন। আমি মানুষের মৃত্যু নিয়ে কোনোদিনই বিশেষ উদ্বিগ্ন হয়ে উঠি না। যেটা অবধারিত, যা মানুষের আয়ত্তের বাইরে, তার সম্পর্কে উদ্বেগ নিয়ে বসে থাকা অর্থহীন। অথচ আমি দু একটা মৃত্যুকে ভুলতে পারি না। যেমন আমার মা পুণ্যবালার মৃত্যু। আমার মায়ের মৃত্যুর ছবিটি পুণ্যবালারই যোগ্য। তার কোথাও একটু চড়া রং নেই। আমাদের সংসারের যেসব সমারোহ মৃত্যুকে ঘিরে থাকে, মায়ের বেলায় তার কিছুই ছিল না। ডাক্তার বদ্যি ছোটাছুটি করেন, আত্মীয় স্বজন প্রতিবেশীর ভিড় জমেনি দরজার গোড়ায়। বাড়ির বাতাস থমথমে হয়ে ওঠার অবস্থাও হলো না, মা মারা গেল। আমার বাবা ছিল সরকারি চাকুরে, অফিসের কাজে মাঝে মাঝে বাইরে যেতে হতো। সেবার বাবা আমাদের সঙ্গে নিয়ে কোথায় যেন গেল, জায়গাটার নাম এখন আর আমার মনে নেই। বাবার ছিল কাজকর্ম, আমরা গিয়েছিলাম বেড়াতে। কাঠের ডাকবাংলোয় আমাদের থাকতে হতো। রামদাস ছিল আমাদের সঙ্গে। জায়গাটা পাহাড় তুলি, চতুর্দিকে পাহাড়ি ঢল,
মাথা উঁচু টিলা, গাছপালা ঘাসে সব সবুজ। সামান্য দূরে একটা ছোট পাহাড়ি নদী ছিল। কোন ঝর্ণা থেকে নদীটা নেমে এসেছিল কে জানে। তার জলে তোড় ছিল, আর নদীতে ছিল অজস্র পাথর। বাঁকের মুখে গাছপালার ঘন ঝোপের গায়ে জল যেত আটকে। আমরা রোজই নদীর দিকে বেড়াতে যেতাম। একদিন বিকেলে মা একা একা গেল নদীর দিকে বেড়াতে। আমি গিয়েছিলাম রামদাসের সঙ্গে সেপাই টিলায় জিনিসপত্র কিনতে। বাবা গিয়েছিল ইন্সপেকশনের কাজে। সন্ধেবেলায় আমরা সবাই বাড়ি ফিরেছি, শুধু মায়ের দেখা নেই। মা জ্যোৎস্নার মধ্যে একটু দেরি করে ফিরছে ভেবেই আমরা বসে আছি। এমন সময় খবর এলো মা নদীতে পড়ে গেছে। গিয়ে দেখি বাঁকের মুখে ঝোপ আর জললাতায় পাতায় মধ্যে মা ডুবে আছে। পুরু শ্যাওলার তলায় মায়ের সর্বাঙ্গ ডোবানো। একটা পাথরের ফাঁকে মাথাটুকু মাত্র ভেসে রয়েছে, মুখ একটু পাশ ফেরানো, কপালের খানিকটা জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। কিছু ভিজে চুল মায়ের গলায়, গালে, কপালে আটকে আছে। দৃশ্যটা বড়ই আশ্চর্য রকমের শান্ত, স্তব্ধ এবং নিবিড়। অনাবিল জ্যোৎস্না মাথার ওপর, চারপাশ নিঃশব্দ, নির্জন। রাশি রাশি জোনাকি উড়ছে ঝোপের মধ্যে, আর আমার মা পুরু শ্যাওলার তলায় ডুবে শুয়ে আছে। যেন এতকাল মা যে শয্যায় শুয়ে এসেছে সেটা মার নিজের মনোমতন হয়নি। এই শ্যাওলার শয্যা, জলজ লতাপাতার আবরণ, ঝোপঝাড়ের নির্জনতা, আকাশ থেকে ঝরে পড়া জ্যোৎস্না মায়ের মনোমতো হওয়ায় মা ওখানেই অকাতরে ঘুমিয়ে পড়েছে। পাথরের ওপর রাখা মায়ের ছোট্ট মাথাটি এক আশ্চর্য জলপদ্মের মতন ফুটেছিল। যে বয়সে মানুষ অভিভূত হয়ে মৃত্যুর বৃহত্ব নিয়ে চিন্তা করে কিংবা জীবনের অসারতা, শূন্যতা নিয়ে হাহাকার করে, আমার তো সেই বয়স তখন হয়নি। তবু মায়ের এই মৃত্যু যেন আমার মনের পটে কিছু এঁকে দিয়েছিল। বয়স বাড়লে আমি আমার মায়ের মৃত্যুর কথা ভেবেছি। পুণ্যবালার এই মৃত্যু তার ইচ্ছা মৃত্যু নয়, একেবারেই আকস্মিক ঘটনা। শ্যাওলা জমা পাথরে পা রেখে হাঁটতে গিয়ে পিছলে পড়ে গিয়েছিল। মাথায় মারাত্মক আঘাত লেগেছিল। দুর্ঘটনাতেই মা মারা গেছেন। তবু বাইরে থেকে যেটা দুর্ঘটনা, ভেতরে তাকালে সেটাই যেন অন্য কোনো অর্থ নিয়ে ধরা দেয়। ভেবেচিন্তে আমার মনে হচ্ছে মানুষ জন্মের সময় সেজে আসে না। তার অবস্থা তখন কুমারটুলির কাদামাটি লেপা মূর্তির মতন। তারপর সারা জীবন ধরে তাকে সাজতে হয়। এটা জামা কাপড়ের সাজ নয়, জীবনের সাজ। যদি এমন হয় মৃত্যুর সময় মানুষ তার সাজটুকু সেরে নিয়ে চিতায় ওঠে, তবে মন্দ কি? আমার মার জীবনের যতটুকু আমি দেখেছি, বুঝেছি, তাতে বলতে পারি মায়ের মৃত্যুর সাজটি মাকে চমৎকার মানিয়েছিল। এক মাথা সাদা চুল নিয়ে শাঁখা সিঁদুর পরে শ্মশানে শুতে পারলে পুণ্যবালাকে বোধহয় এমন করে মানাতো না। আজকের পর্ব এখানে শেষ করলাম। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। আজকের পর্ব শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এই উপন্যাস থেকেই আমার চ্যানেলটি শুনতে শুরু করেছেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।